বিয়ের 2 মাসের মাথায় শ্বশুরবাড়িতে প্রথম ঝামেলাটা বাঁধলো। কারণটা আমি না, কারণটা ও, নিলয়, আমার স্বামী রাহাতের ছোট ভাই। রাহাত বিদেশে থাকে, বিয়ের পর 15 দিন ছিল, তারপর চলে গেছে কানাডা। যাওয়ার আগে বলে গিয়েছিল মা বাবা নিলয়কে দেখে রেখো। নিলয়টা একটু ছন্নছাড়া কিন্তু মনটা ভালো। আমি সীমা, আমার বয়স 24, গ্রামের মেয়ে। রাহাতের মতো শহরের বড় বাড়িতে থাকার অভ্যেস আমার নেই। বাড়িতে আমরা 5 জন, শ্বশুর শাশুড়ি, ননদ, নিলয় আর আমি। ননদ বিয়ে করে আলাদা থাকে, সপ্তাহে একদিন আসে। নিলয়ের বয়স 26 বছর, দেখতে রাহাতের মতোই, লম্বা ফর্সা, কিন্তু রাহাত যতটা গম্ভীর নিলয় ততটাই চঞ্চল। সারাদিন বাইক নিয়ে ঘোরে, টিউশনি করে, রাত 11টার দিকে বাসায় ফিরে না। প্রথম 1 মাস সব ঠিকই ছিল। আমি রান্না করতাম, শাশুড়ি হেল্প করতেন, নিলয় ভাবি বলে ডাকতো, চা চাইতো। ঝামেলাটা শুরু হলো যেদিন রাতে কারেন্ট গেল। গ্রীষ্মকাল, গরমে ঘুম আসছিল না। আমি ছাদে গিয়ে দাঁড়িয়েছিলাম, হঠাৎ পেছন থেকে গলার আওয়াজ, ভাবি ঘুম আসছে না? নিলয় হাতে 2টো ঠান্ডা পানির বোতল, এই নেন, গরমে কষ্ট হচ্ছে তাই না? আমি হাসলাম, ধন্যবাদ। ও ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ালো, তারপর হঠাৎ বললো, আচ্ছা ভাবি, ভাই আপনাকে কিভাবে প্রপোজ করেছিল? আমি বললাম, ওভাবে কিছু না, বাসা থেকে ঠিক করেছে। নিলয় একটু চুপ করে থেকে বলল, ভাগ্য ভালো ভাই, আর আমার মতো কপাল হলে বুঝতেন। কথাটা আমার কেমন যেন লাগলো, কিন্তু কিছুই বলিনি। পরদিন সকালে নাস্তা টেবিলে শাশুড়ি বললেন, সীমা, নিলয়ের শার্টগুলো একটু ইস্ত্রি করে দিও তো মা, ছেলেটা অফিসে যাবে। আমি আচ্ছা বললাম। ইস্ত্রি করতে গিয়ে দেখি নিলয়ের শার্টের পকেটে একটা ভাঁজ করা কাগজ। কৌতূহল বশে খুললাম, ভেতরে আমার ছবি 3 মাস আগের, গায়ে হলুদের দিনের। আমি লাল শাড়ি পরে হাসছিলাম, ছবির পেছনে নীল কালি দিয়ে লেখা, যদি ভাইয়া না থাকতো। হাত থেকে ইস্ত্রিটা পড়ে গেল, ঠিক তখনই পেছন থেকে নিলয়ের গলা, ওটা আমার পার্সোনাল জিনিস ভাবি, প্লিজ হাত দেবেন না। আমি ঘুরে তাকালাম, নিলয়ের চোখে অপরাধ বোধ নেই, আছে অন্য কিছু। আমি চিনি না সেই চোখ। সরি বলে আমি ঘর থেকে বের হয়ে এলাম, বুকের ভেতর ধুকধুক করছে। রাতে রাহাতকে ফোন দিলাম, বলতে গিয়েও বললাম না, শুধু বললাম, তোমার ভাই কেমন আছে? রাহাত হেসে বলল, ও তো পাগল, তোমাকে জ্বালায় নাকি? আমি বললাম না। ফোন রেখে জানলার দিকে তাকালাম। নিলয়ের ঘরের লাইট তখনও জ্বলছে, আর ওর ছায়াটা দেয়ালে বড় বড় লাগছে। আমার মনে হলো এই বাড়িতে আমি একা না, আরেকজন আছে যে আমাকে ভাবির চোখে দেখে না। সেই রাতের পর আমি আর স্বাভাবিক থাকতে পারিনি। নিলয়ের চোখ আর শার্টের পকেটে আমার ছবিটা বারবার মনে পড়ছিল। পরদিন সকাল থেকে আমি নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখলাম, রান্না, ঘর মোছা, শাশুড়ির ওষুধ। নিলয় সকাল 9টায় বের হয়ে যায়, ফেরে রাত 10টার পর, তাই দেখা কমই হয়। কিন্তু আজও তাড়াতাড়ি ফিরল, বিকেল 5টা। আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম, পেছন থেকে আওয়াজ এলো, ভাবি 1 কাপ চা হবে? ঘুরে তাকালাম, নিলয়, গায়ে ঘামে বেছা টি শার্ট, হাতে হেলমেট। আমি চোখ নামিয়ে বললাম, বসো দিচ্ছি। চা দিতে গিয়ে কাপটা একটু কেঁপে গেল, গরম চা ওর হাতে ছিটকে পড়লো। আহা, নিলয় হাত ছাড়া দিল। আমি তাড়াতাড়ি টিস্যু এগিয়ে দিলাম, সরি, খুব লেগেছে। নিলয় আমার হাতের দিকে তাকালো, তারপর হঠাৎ খুব আস্তে বললো, লাগেনি ভাবি, তুমি ভয় পেও না। তুমি? ভাবি না, তুমি। আমার বুকের ভেতর ছ্যাদ করে উঠলো। আমি কিছু না বলে চলে আসতে চাইলাম। নিলয় পেছন থেকে ডাকলো, সীমা। আমার নাম, ওর মুখে আমার নাম। আমি থেমে গেলাম, কিন্তু পেছনে ফিরলাম না। ছবিটার জন্য সরি, আমি জানি এটা ঠিক না, কিন্তু। ও থেমে গেল। আমি শক্ত গলায় বললাম, কিন্তু কি? উনি তোমার ভাই, আমার স্বামী, বলে সোজা নিজের ঘরে চলে গেলাম। দরজা বন্ধ করে দিলাম। রাতে খাবার টেবিলে সবাই চুপচাপ। শাশুড়ি বললে, নিলয় খা, কি হয়েছে, মুখ এমন কেন? নিলয় খাওয়া শেষ করে উঠে গেল, যাওয়ার আগে আমার দিকে একবার তাকালো, সেই চোখ। 12টার দিকে ফোন বাজলো, অচেনা নাম্বার। ধরতেই ওপাশে নিলয়ের গলা, ঘুমাওনি? আমি ফোন কেটে দিলাম। 2 মিনিট পর আবার কল, আবার কাটলাম। তারপর একটা মেসেজ এলো, আমি জানি আমি ভুল, তুমি আমার ভাইয়ের বউ, কিন্তু মন তো আর অর্ডার মানে না সীমা। আমি চেষ্টা করব দূরে থাকা, তুমি শুধু রাগ করে থেকো না। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। এই ছেলে কি পাগল হয়ে গেছে নাকি? পরদিন সকালে শাশুড়ি বললেন, সীমা, নিলয় নাকি জ্বর, ঘর থেকে বের হচ্ছে না, একটু খাবার দিয়ে আসো তো। আমি যেতে চাইনি, কিন্তু না বলতে পারলাম না। নিলয়ের ঘরে দরজা হালকা খোলা, ভেতরে অন্ধকার। আমি ট্রে নিয়ে ঢুকলাম, এই নাও খাবার। নীরব বিছানায় শুয়েছিল, চোখ বন্ধ, জ্বরে গা পুড়ে যাচ্ছে। ট্রে রাখতে গিয়ে আমার ওড়নাটা ওর হাতে লেগে গেল। ও হঠাৎ আমার কবজি ধরে ফেললো, চোখ খুলে ফিসফিস করে বলল, প্লিজ যেও না, 5টা মিনিট, শুধু 5টা মিনিট বসো, আমি আর কিছু বলবো না, প্রমিস। আমি হাত ছাড়ানোর চেষ্টা করলাম, পারলাম না। জ্বরের কারণে ওর হাত কাঁপছে। ঠিক তখনই নিচ থেকে শাশুড়ি গলা ভেসে এলো, সীমা, কে এসেছে দেখো তো, তোমার ননদ এসেছে। আমি ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে দৌড়ে বেরিয়ে এলাম। পেছনে নিলয়ের ঘর থেকে একটা দীর্ঘশ্বাসের শব্দ এলো। ননদ এসেছে, আর ওর সাথে এসেছে আরেকটা খবর, মা ভাইয়া নাকি 1 মাসের ছুটিতে দেশে আসছে, সামনের সপ্তাহে। আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। রাহাত আসছে, আর এই 1 মাস নিলয় কি করবে আমি জানি না। ভাইয়া 1 মাসের জন্য আসছে, কথাটা শোনার পর থেকে আমার রাতে ঘুম উড়ে গেছে। ননদ চলে যাওয়ার পর সারা বাড়ি চুপচাপ। শাশুড়ি খুশিতে বাজার করছে, বড় ছেলে আসবে। আর আমি শুধু ভাবছি নিলয় কি করবে। সেদিনের পর থেকে নিলয় একদম চুপ। সকাল 7টায় বের হয়, রাত 12টায় ফেরে। খাওয়ার সময়ও কথা বলে না। জ্বর সেরে গেছে, কিন্তু চোখের নিচে কালি। আমিও কথা বলি না, শুধু ভাত দেই। চা খাবে, এইটুকুই। 3 দিনের পরের ঘটনা। সেদিন শাশুড়ির শরীর খারাপ, ডাক্তার দেখাতে হবে। শ্বশুর মসজিদে। নিলয় বলল, আমি নিয়ে যাই, বাইক আছে। আমাকে বলল, ভাবি আপনি যাবেন? একা সামলাতে পারবো না।
যেতে ইচ্ছা করছিল না, কিন্তু না বলে সন্দেহ করবে তাই গেলাম। হাসপাতাল থেকে ফেরার পথে হঠাৎ ঝড় বৃষ্টি, রাস্তা বন্ধ। নিলয় একটা চায়ের দোকানের সামনে বাইক থামালো। ভিজে গেছেন, 10 মিনিট দাঁড়াই, বৃষ্টি কমলে যায়। আমরা দুজন দোকানে টিনের চালায় নিচে দাঁড়ালাম। চারপাশে কেউ নেই, বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। হঠাৎ নিলয় বলল, তুমি কি আমাকে ঘৃণা করো সীমা? আমি চমকে উঠলাম। আস্তে কথা বলেন। বলবো, কারণ 1 সপ্তাহ পর ভাইয়া আসবে, তারপর আর কথা বলার সুযোগ পাবো না। ও আমার দিকে ঘুরলো, চোখগুলো লাল। আমি জানি আমি পাপ করছি, তুমি আমার ভাইয়ের বউ, কিন্তু বিশ্বাস করো আমি ইচ্ছা করে এটা ফিল করিনি। তোমাকে প্রথম দেখেছিলাম গায়ে হলুদে ভাইয়ার পাশে, সেদিনই। চুপ করেন, আমি ধমক দিলাম। গলা কাঁপছে। আপনার লজ্জা করে না? উনি আপনার বড় ভাই, আমাকে বিয়ে করে বিদেশে একা ফেলে রেখে গেছে বিশ্বাস করে। আর আপনি? নিলয় হাসলো, কষ্টের হাসি। লজ্জা করে, রোজ করে। আয়নায় নিজের মুখ দেখতে পারি না, তাই তো রাত 12টার আগে বাসায় ফিরি না। ভাবি যদি তোমার সামনে পড়ে যাই। বৃষ্টি আরও জোরে নামলো। নিলয় পকেট থেকে সে ভাঁজ করার ছবিটা বের করলো, আমার গায়ে হলুদের ছবি। এটা নিয়ে নাও, আজকেই শেষবার দেখলাম, কালকে ছিঁড়ে ফেলবো, প্রমিস। আমি ছবিটা নিলাম না, বললাম আপনি ছিঁড়ে ডাস্টবিনে ফেলেন, আমার হাত দেবো না। ঠিক তখনই আমার ফোন বাজলো, রাহাত, ভিডিও কল। আমার হাত পা ঠান্ডা, বৃষ্টির মধ্যে ভেজা অবস্থায় আমি, আর পাশে নিলয়। কি বলবো? কলটা কেটে গেল। 2 সেকেন্ড পর আবার বাজলো। নিলয় আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ধরো আর হাসো, নর্মাল থাকো, আমি সরে যাচ্ছি। ও 2 হাত দূরে গিয়ে দাঁড়ালো। আমি কাপা হাতে কল ধরলাম। স্ক্রিনে রাহাত, পেছনে কানাডার রাত। কি ব্যাপার, ভিজে গেছো কেন? নিলয় কই? আমি জোর করে হাসলাম। এই ডাক্তার থেকে আসার সময় বৃষ্টি। নিলয় বাইক রাখছে। রাহাত বলল, আচ্ছা শোনো, আমি 6 তারিখে ফ্লাইট কনফার্ম করেছি, আর 7 দিন। ফোন কেটে দেওয়ার পর আমি আর দাঁড়াতে পারলাম না, দোকানের বেঞ্চে বসে পড়লাম। নিলয় কাছে এলো না, দূর থেকে বলল সরি। বাসায় ফিরে শাশুড়ি কিছুই বুঝলেন না, শুধু বললেন, যাক বাবা, ঠিক মতো পৌঁছেছিস? রাতে ঘুমাতে পারলাম না। 12টার দিকে নিলয়ের ঘর থেকে কাগজ ছেঁড়ার শব্দ এলো। অনেকক্ষণ ধরে বুঝলাম ও ছবিটা ছিঁড়ছে। পরদিন সকালে নাস্তার টেবিলে নিলয় বলল, মা আমি 1 মাসের জন্য খুলনায় যাচ্ছি, বন্ধুর প্রজেক্ট আছে, কাল সকালে বাস। শাশুড়ি অবাক, এখন ভাইয়া আসবে না? নিলয় আমার দিকে একবার তাকালো, তারপর বলল, ভাইয়া থাকবে, আমি না থাকলেই ভালো। আমার বুকের ভেতর থেকে একটা ভার নেমে গেল, কিন্তু সাথে অদ্ভুত একটা কষ্টও হলো। কি সত্যিই চলে যাবে, নাকি এটা কোনো নতুন নাটক? নিলয় সত্যি সত্যি চলে গেল। পরদিন ভোর 6টায় বাস। একটা বাইকটা গ্যারেজে রেখে গেল। যাওয়ার আগে শুধু শাশুড়িকে সালাম করে বলল, মা 1 মাস পর আসবো, ভাইয়া থাকবে তো? আমার দিকে তাকালো না। শাশুড়ি বললেন, হঠাৎ কি হলো রে? নিলয় হাসলো, কিছু না, কাজের চাপ, বলে বের হয়ে গেল। বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল। নিলয় চেঁচামেচি না করলে ওর অনুপস্থিতি টের পাওয়া যায়। 5 দিন কেটে গেল শান্তিতে। রাহাত রোজ কল দেয়, বলে আর 2 দিন, প্লেনের টিকিট কেটে ফেলেছি। আমিও হাসি, রান্না করি, শাশুড়ি খুশি। ভাবছিলাম সব ঠিক হয়ে যাচ্ছে। 6 দিনের দিন রাত 11টা, আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, হঠাৎ কলিং বেল। এত রাতে কে? দরজা খুলে দেখি নিলয়। চুলগুলো এলোমেলো, চোখে ঘুম নেই, হাতে একটা ছোট ব্যাগ, ভিজে গেছে বৃষ্টিতে। আমি অবাক, আপনি খুলনা যাননি? নিলয় ভেতরে ঢুকে সোজা সোফায় বসে পড়লো। গিয়েছিলাম, 2 দিন ছিলাম, তারপর আর থাকতে পারিনি। কেন? আমার গলা শুকিয়ে গেল। কারণ ভাইয়া পরশু আসছে, আর আমি যদি এখন না আসি তাহলে আর কখনো তোমার সামনে দাঁড়াতে পারবো না। ও মাথা নিচু করে বলল। আমার রাগ উঠে গেল। আপনার সমস্যা কি? চলে গিয়েছিলেন, ভালো ছিল, এখন আবার কেন? নিলয় আমার দিকে তাকালো, চোখে পানি। কারণ আমি কাপুরুষ সীমা, পালিয়ে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। তোমাকে একবার সরি বলার জন্য এসেছি, শেষবারের মতো। ঠিক তখনই শাশুড়ি ঘরে দরজা খুললো। কারা কথা বলে? নিলয়, তুই? নিলয় তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। হ্যাঁ মা, সারপ্রাইজ, কাজ শেষ হয়ে গেছে তাই চলে এলাম। শাশুড়ি খুশি হয়ে গেলেন। বাবা যা, ফ্রেশ হয়ে এনে খাবার দিচ্ছি। আমি রান্নাঘরে চলে গেলাম, হাত পা কাঁপছে। খাওয়ার সময় নিলয় একবারও আমার দিকে তাকায়নি, স্বাভাবিকভাবে ভাত খেলো, গল্প করলো। মনে হলো আগের নিলয় ফিরে এসেছে। রাত 1টায় আমি ছাদে গেলাম, দম বন্ধ লাগছিল, পেছন থেকে পায়ের শব্দ। নিলয়, এখানে কেন এসেছেন? আমি ফিসফিস করে বললাম, সরি বলতে। ও 3 হাত দূরে দাঁড়ালো। আমি সত্যি আর কোনোদিন তোমার সাথে এইভাবে কথা বলবো না, প্রমিস। ভাইয়া আসুক, আমরা সবাই নর্মাল ফ্যামিলির মতো থাকবো। আমি কিছুই বললাম না। নিলয় পকেট থেকে একটা ছোট কাগজ বের করে আমার দিকে বাড়িয়ে দিল। এটা রাখো, পরে ছিঁড়ে ফেলো। আমি নিলাম না, আমার লাগবে না। নিলয় কাগজটা ছাদের রেলিংয়ে রেখে দিল। তাহলে এখানেই থাক, কাল বৃষ্টিতে ভিজে যাবে, বলে নিচে নেমে গেল। আমি অনেকক্ষণ পর কাগজটা হাতে নিলাম, খুললাম না, সোজা ছিঁড়ে টুকরো টুকরো করে নিচে ফেলে দিলাম। পরদিন সকালে শাশুড়ি বলেন, সীমা ঘর গোছা, কাল ভাইয়া আসবে, এয়ারপোর্ট থেকে নিলয়ই আনতে যাবে বলেছে। আমার বুক ধক করে উঠলো। এয়ারপোর্টে? রাহাত আর নিলয় একসাথে? রাতে ঘুমাতে পারলাম না, বারবার মনে হচ্ছিল কাল কি হবে। নিলয় কি সত্যিই বদলে গেছে, নাকি এটাও নতুন কোনো অভিনয়? ভোর 4টা, আমার ফোনে একটা মেসেজ টোন, অচেনা নাম্বার। আমি নিলয়, নতুন সিম। কাল এয়ারপোর্টে ভাইয়ের সামনে আমরা 3 জন হাসবো, নর্মাল থাকবো, প্লিজ আমাকে এক্সপোজ করো না, আমি মানুষ না। মেসেজটা পড়ে আমার চোখ দিয়ে পানি পড়লো, রাগে, কষ্টে আর ভয়ে। কাল সকাল 10টায় ফ্লাইট ল্যান্ড করবে, আর আমি জানি না এয়ারপোর্টে গিয়ে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো।